বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি গতকালকে খুবই লজ্জাজনক একটা কাজ করছে। তারা যেটা করছে যে আমরা জানি যে প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে গত কয়েকদিন ধরে বাংলাদেশে যে ধরনের আলাপ আলোচনা হচ্ছিল যে বিএনপি আসলে দুইবারের বেশি প্রধানমন্ত্রী হওয়ার ব্যাপারে তারা চাপ দিচ্ছিল যে তারেক রহমান সাহেব যতকাল বাইচে থাকবেন ততকাল প্রধানমন্ত্রী হবেন। এই যে চাপটা দিচ্ছিল তারা বলছে যে তারা এইটা থেকে বের হয়ে আসবে, মানে জাতীয় ঐক্যমত্য সংস্কার কমিশন প্রধানমন্ত্রী দুইবারের বেশি হইতে পারবে না মূলক যেই সংস্কার প্রস্তাব দিছিল সেটা তারা মাইনা নিবে। কিন্তু এর বিনিময়ে তারা যেটা বলছে যে জাতীয় ঐক্যমত্য সংস্কার কমিশনের অন্য একটা সংস্কার প্রস্তাব যে সাংবিধানিক কাউন্সিল কইরা আসলে দেশের বড় বড় পদে বড় বড় সাংবিধানিক পদে নিয়োগ দেওয়া হবে, এই যে একটা প্রস্তাব জাতীয় ঐক্যমত্য কমিশন করছিল এইটা থেকে জাতীয় ঐক্যমত্য কমিশনকে সরে আসতে হবে। মানে বিষয়টা অদ্ভুত হইলেও সত্য যে আমরা আসলে রাষ্ট্র নিয়ে যখন কাজ করতেছি, আমরা যখন রাষ্ট্রের সংস্কার নিয়ে কথা বলতেছি, রাষ্ট্র কিভাবে চলবে সেগুলো নিয়ে কথা বলতেছি, তখন বিএনপি আসলে মানে আমরা বলতে পারি যে একদম এলাকার যে মানে মারামারিমূলক যে বিষয় আসে সেইভাবে তারা আসলে জিনিসটাকে দেখতে চাচ্ছে যে আমি তোমার এইটা মাইনা নিবো, বিনিময়ে তুমি আমার এইটা মাইনা নাও। দেখেন, প্রধানমন্ত্রীর মেয়াদ আর প্রধানমন্ত্রীর ক্ষমতায় দুইটা তো দুই জিনিস। এমন তো না যে প্রধানমন্ত্রী 25 বছর হইলে আমরা প্রধানমন্ত্রীকে কম ক্ষমতা দিতে চাই, আর প্রধানমন্ত্রী 5 বছরের মেয়াদ, প্রধানমন্ত্রী 5 বছরের বেশি থাকতে পারবে না, এই ধরনের কিছু একটা করলে আমরা প্রধানমন্ত্রীকে অধিক ক্ষমতা দিতে চাই, বিষয়টা তো তা না। ফলে এই যে 10 বছরের সঙ্গে প্রধানমন্ত্রীর ক্ষমতা, মানে প্রধানমন্ত্রী দেশের সব কিছু নিয়োগ দিবে, প্রতিরক্ষা থেকে শুরু করে সুপ্রিম কোর্ট থেকে শুরু করে অন্যান্য মানবাধিকার, তারপরে দুদক, এই যে যত ধরনের বড় বড় সাংবিধানিক পদ আছে এই পদগুলোকে প্রধানমন্ত্রীর আন্ডারেই যে তারই ছত্রছায়ায় যে এই নিয়োগগুলো হবে, এই বিষয়ে যে আসলে বিএনপি একটা ওপেন ম্যান্ডেট চাচ্ছে, বিএনপি যে আসলে একটা ওপেন ফিল্ড চাচ্ছে, সেটার সঙ্গে তো প্রধানমন্ত্রীর মেয়াদের কোনো সম্পর্ক নাই। এখন প্রধানমন্ত্রীর হাতে নির্বাহী ক্ষমতা কতটা থাকবে আর প্রধানমন্ত্রীর হাতে মেয়াদ কতটা থাকবে, এই দুইটা ভিন্ন প্রশ্নকে বিএনপি আসলে একটার সঙ্গে একটা আসলে বিনিময় টুলস হিসাবে ব্যবহার করে আমি মনে করি যে বাংলাদেশের যেই রাজনৈতিক ভবিষ্যৎ, বাংলাদেশের রাজনৈতিক কালচারের যে ভবিষ্যৎ, সেখানে আসলে একটা বড় ধরনের বাধা তৈরি করলো। এবং আমি মনে করি যে এই যে এক্সাম্পলটা গতকালকে বিএনপি তৈরি করলো, এইটা আসলে এই দেশের রাজনীতিতে অনেক দিন ধরে আমরা এটাকে এক্সাম্পল হিসেবে ব্যবহার করতে পারবো। এবং আজ না কাল কি, কাল হোক, পরশু হোক, 5 বছর পরে হোক, 10 বছর পরে হোক, তখন কিন্তু আমরা খুব স্বাভাবিকভাবে আমরা কিন্তু বলতে পারবো যে বিএনপি আসলে একটা দিয়ে আরেকটাকে মানে পারচেজ করছে, একটা দিয়ে আসলে সে আরেকটাকে বিক্রি করছে। প্রধানমন্ত্রী 10 বছরের বেশি ক্ষমতা থাকবেন কি থাকবেন না সেটা একটা কমপ্লিটলি ডিফারেন্ট প্রশ্ন। প্রধানমন্ত্রী অনেক দিন ক্ষমতায় থাকবেন কি না এই প্রশ্নটা আমরা মোকাবেলা করি, কারণ হচ্ছে যে প্রধানমন্ত্রী যদি অনেক দিন ক্ষমতায় থাকেন তার মধ্যে একটা হাসিনা হয়ে ওঠার একটা কার্যকারিতা, বা আমরা দেখতে পারি যে একটা ডিক্টেটরশিপ বা অটোক্রেটিক একটা ভঙ্গি তার মধ্যে চলে আসে, কারণ সে আসলে আদেশ দিতে দিতে পুরো জিনিসটাই আসলে তার নখদর্পণে চলে আসে। আর বাংলাদেশের রাজনৈতিক কালচারে তো আমরা জানি যে প্রধানমন্ত্রী মানে যেন আসলে তার আসলে ম্যাডাম, আপা, এছাড়া আর কোনো কিছু নাই। এখন তারেক রহমান সাহেব আসতেছেন, ফলে এই যে প্রধানমন্ত্রীর যে কাল্ট, এই কাল্ট আসলে যদি অনেক দিন কন্টিনিউ করে 10 বছরের বেশি, তাইলে আসলে মানে আমরা বলতে পারি যে প্রধানমন্ত্রীর হাতে একদম তার মানে একটা মানে মাকড়সার জালে সেখানে আসলে সবাই বন্দী হয়ে যায়। অন্যদিকে প্রধানমন্ত্রীর হাতে ক্ষমতা কতটা থাকবে সেটা একটা কমপ্লিটলি ডিফারেন্ট প্রশ্ন। প্রধানমন্ত্রী তার নির্বাহী কার্যকলাপ কিভাবে সম্পাদন করবেন, সেখানে তাকে সংসদীয় মানে তার কার্যক্রম বা তার মন্ত্রিসভা, বা আমরা বলতে পারি যে রাষ্ট্রপতির সঙ্গে তার ক্ষমতার ভাগাভাগির প্রশ্ন, এইটা আসলে কমপ্লিটলি একটা ডিফারেন্ট প্রশ্ন। এই ডিফারেন্ট প্রশ্ন আসলে আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি মনে করি যে প্রধানমন্ত্রীর মেয়াদ থাকা না থাকার চেয়ে, কারণ এটার মধ্যে দিয়ে আসলে ফাইনালি আমরা আসলে কনফার্ম হই যে একটা প্রধানমন্ত্রী আসলে কি ডিক্টেটর হচ্ছে কি হচ্ছে না। ফলে প্রধানমন্ত্রীর নির্বাহী হবে, প্রধানমন্ত্রীর হাত দিয়ে আসলে প্রতিরক্ষা প্রধানমন্ত্রীর একার চয়েসে আসলে প্রতিরক্ষা বাহিনীর যে 3 প্রধান তারা নির্বাচিত হবেন কিনা, দুদকের যে প্রধান, দুদকের চেয়ারম্যান তারই ছত্রছায়া বা তারই আসলে চয়েসের ভিত্তিতে নির্ধারণ হবেন কিনা, মানবাধিকার সংস্থা বা পাবলিক সার্ভিস, এই জাতীয় বিষয় আসে, এই যে বড় বড় পদগুলো, এইগুলো কি আসলে প্রধানমন্ত্রীরই ছত্রছায়া হবে কি হবে না, সেই প্রশ্নই আসলে আমাদের বেসিক্যালি ফোকাস করতে হবে। আমি মনে করি যে এই দুইটাকে, একটাকে দিয়ে আরেকটাকে পারচেস করে নেওয়ার যে মানে মানে নিকৃষ্ট নজির বিএনপি উপস্থাপন করলো, এটা আসলে বিএনপি বাংলাদেশের রাজনৈতিক কালচারের যে খুবই নিকৃষ্টতাই আসলে সে বহন করতে চায়। এখনও সে জুলাই আগস্ট এই যে গণ অভ্যুত্থানের পরে তার 1 বছরের মাথায় বিএনপি আসলে সেই লাইনে আছে, সেটাই আসলে সে প্রমাণ করলো। যাই হোক, আপনারা যারা মানে এই বিষয়টা মানে খেয়াল করেন নাই যে আসলে জাতীয় ঐক্যমত্য সংস্কার কমিশন আসলে প্রধানমন্ত্রী নিয়োগের মেয়াদের বাইরেও আসলে কি কি প্রস্তাব দিছিল প্রধানমন্ত্রীর ক্ষমতা ইত্যাদির বিষয়ে,
তাদের জন্য আমি একটু বিস্তারিত করতে চাই আলাপটা, যে আপনারা জানেন যে জাতীয় সাংবিধানিক কাউন্সিল নামে একটা সংস্কার প্রস্তাব আসলে প্রথমে জাতীয় ঐক্যমত্য সংস্কার কমিশন দিছিল, এটাকে আমরা সংক্ষিপ্ত ভাষায় বলতে পারি এনসিসি। এই যে জাতীয় সাংবিধানিক কাউন্সিল, তাদের আসলে মানে একটা সদস্য নির্ধারণ করা হয়েছিল যে 9 সদস্যের একটা টিম, এবং তাদের দায়িত্ব দেওয়া হয়েছিল যে আমরা বলতে পারি যে রাষ্ট্রের যে বড় বড় সাংবিধানিক পদগুলো আছে, যেমন দুর্নীতি দমন কমিশন, এর প্রধান কে হবে, মানবাধিকার কমিশনের প্রধান কে হবে, অথবা আমরা বলতে পারি জাতীয় কর্ম কমিশনের প্রধান কে হবে, প্রতিরক্ষা বাহিনীর প্রধান কারা হবে, এই যে সিদ্ধান্তগুলো, এগুলো আসলে প্রধানমন্ত্রী বা সরকার বা মন্ত্রিসভা বা এই মন্ত্রণালয়, তারা প্রধানমন্ত্রী নিজে আসলে একক সিদ্ধান্ত নেবেন না, এটা আসলে এই সাংবিধানিক কাউন্সিলের ভিতরে সিদ্ধান্তটা গৃহীত হবে। এখন এই সাংবিধানিক কাউন্সিলের মধ্যে জাতীয় মানে ঐক্যমত্য সংস্কার কমিশন 9 জনের একটা টিমের প্রস্তাব করছিল। সেখানে আমরা জানি যে প্রথমত তারা সেখানে বলছেন যে রাষ্ট্রপতি থাকবেন, প্রধানমন্ত্রী থাকবেন, প্রধানমন্ত্রী ছাড়া সেখানে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ এই সংসদের 2 কক্ষের 2 জন স্পিকার থাকবেন, অন্যদিকে বিরোধী দলীয় নেতা থাকবেন আমরা বলতে পারি, আর উচ্চকক্ষ এবং নিম্নকক্ষের যে ডেপুটি স্পিকার, এটা যেহেতু বিরোধী দল থেকে হবে ফলে এই 2 জন থাকবেন, মোটমাট 4 জন এবং পরে 3 জন, মোটমাট 7 জন। এছাড়া থাকবেন তৃতীয় একটা দলের, মানে প্রধান বিরোধী দল বাইরেও তৃতীয় একটা দলের একজন নেতা, প্রধান নেতা, এগুলো 8 জন। 9 নম্বর জন হচ্ছে প্রধান বিচারপতি। মোটমাট এই 9 জনের, মানে এই 9 জনের একটা টিমের মধ্য দিয়ে এই জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠিত হবে, এই ধরনের একটা প্রস্তাব আসলে জাতীয় ঐক্যমত্য কমিশন করছিল। তো আমরা যেরকম জানি যে শুরু থেকেই আসলে এই জিনিসটা, যেহেতু আসলে আমরা জানি যে আগামীর বিএনপির তারেক রহমানের যে মহা ক্ষমতার প্রতি একটা চ্যালেঞ্জ, ফলে আসলে শুরু থেকেই বিএনপি আসলে এটার এগেনস্টে নানাভাবে এটার পিছনে ফুসলাফুসলি এগুলো করছে। তো মানে বিএনপি যখন এই ধরনের মানে জিনিসটা মাইনা নিতে রাজি হয় নাই, বিএনপির সোশ্যাল অ্যাক্টিভিস্টরা আমরা বলতে পারি এ ব্যাপারে ব্যাপক ফেসবুকে লেখালেখি করতেছেন বা করছেন, ফলে আসলে জাতীয় ঐক্যমত্য সংস্কার কমিশন আসলে তার যে প্রাথমিক যে প্রস্তাবটা ছিল জাতীয় সাংবিধানিক কাউন্সিলের বা এনসিসি, সেটা থেকে সইরে আইসা তারা দেখলাম যে একটা নতুন প্রস্তাব এখন হাজির করছে। এই নতুন প্রস্তাবে তারা যেটা বলছে যে এটা জাতীয় সাংবিধানিক কাউন্সিল হবে না, এটা হবে জাতীয় সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি। মানে এখানে তারা বড় কিছু পরিবর্তন আনছে তার আগের প্রস্তাব থেকে। সেখানে তারা প্রথমত যে পরিবর্তনটা আনছে সেটা হচ্ছে তাদের যে সদস্য, এটা আগে যেমন 9 জন ছিল, এখন যেটা 7 জন করছে, এটার মধ্যে 7 জনের মধ্যেও আসলে তারা একটা বড় পরিবর্তন আনছে। আগে যেমন প্রধানমন্ত্রী ছাড়াও এখানে বড় বড় রাষ্ট্রপতি নিজে ছিলেন, পরেরটা রাষ্ট্রপতি নিজে নাই। তো সদস্য বিষয়ে আসতেছি। এছাড়াও তারা আরেকটা নতুন মানে প্রস্তাবে জাতীয় সাংবিধানিক সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটিতে হাজির করছে, সেটা হচ্ছে যে 3 বাহিনীর প্রধান এবং অ্যাটর্নি জেনারেল, এই নিয়োগটা আসলে এই জাতীয় সংবিধিবদ্ধ এই প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি এইটা আন্ডারে থাকবে না। অর্থাৎ তারা একটা বড় পরিবর্তন আনছেন। এই বড় পরিবর্তনে তারা নতুন যে 7 সদস্যের কথা বলছেন, সেখানে প্রধানমন্ত্রী থাকবেন, তারপরে তার যে 2 জন স্পিকার আছে তারা থাকবেন, বিরোধী দলীয় নেতা থাকবেন, মানে তৃতীয় দলের একজন নেতা থাকবেন, আর এছাড়া রাষ্ট্রপতি নিজে না, বাট রাষ্ট্রপতির নিয়োগকৃত একজন প্রতিনিধি থাকবেন, আর প্রধান বিচারপতির নিয়োগকৃত একজন বিচারপতি থাকবেন। মোটমাট এই 7 জন। মানে আমরা দেখতে পাচ্ছি যে পরের যে সদস্য, এটার মধ্যে দিয়ে প্রধানমন্ত্রীর যেন এখানে নির্বাহী ক্ষমতাটা আরও স্পষ্ট থাকে বা আরও স্ট্রং থাকে, এটা আসলে মানে জাতীয় ঐক্যমত্য সংস্কার কমিশন কনফার্ম করতে চাইছে এবং এর মধ্যে দিয়ে সেটা কনফার্ম হয়েছে। এবং যেহেতু প্রতিরক্ষা বাহিনীর মতো বিষয়টা এটা প্রধানমন্ত্রীর হাতে রেখে দেওয়া হয়েছে, অ্যাটর্নি জেনারেলটাও রেখে দেওয়া মানে সেখানে চলে গেছে, ফলে আমরা বলতে পারি যে এটা মোটামুটি রাষ্ট্রের যে সাংবিধানিক পদগুলা যেন হেরফের না হয়, যেটা আসলে সরকারি ইনফ্লুয়েন্স দ্বারা জিনিসটাকে নষ্ট না হয়, সেটা কনফার্ম করতে চাওয়া হয়েছে। ইন্টারেস্টিংলি এইখানেও বিএনপি আসলে এখনো পর্যন্ত একই ধরনের সেই মূলামূলি যেটা, সেটা আসলে করে যেতেছে। এবং আমরা জানি যে এখন পর্যন্ত সাংবিধানিক প্রতিষ্ঠান বলতে আসলে যেগুলোকে ধরা হয় সেগুলো হচ্ছে সুপ্রিম কোর্ট, নির্বাচন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন এবং মহা হিসাবের যে নিরীক্ষক যে কার্যালয়। তো এই যে সাংবিধানিক কমিশন, এইটা আসলে কেন ভাই প্রধানমন্ত্রীর ছত্রছায়ায় হইতে হবে? কেন এই জিনিসটা আসলে নির্বাহী, এটা যদি একটা মানে কি বলে, এই যে একটা কমিটির মধ্যে দিয়ে হয়, তাহলে এখানে আসলে
মানে তাতে আসলে নির্বাহী কমিটি কিভাবে ক্ষতিগ্রস্ত হবে। ফলে মানে জিনিসটা আসলে কি বিএনপি আসলে মানে কোনোভাবেই মানে দেশের ক্ষমতার যে কেন্দ্রীয় ভর সেটা যে আসলে কোনোভাবে ডিসমেন্টাল হবে এটা তারা মাইনা নেবে না। বিএনপির মানে হিসাবটা খুবই ক্লিয়ার। আমরা জানি যে এই যে সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান যেগুলো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এগুলোর মধ্যে দিয়ে কি পরিমাণ এই দেশের রাষ্ট্র বাংলাদেশের যে ইনস্টিটিউশনগুলো দাঁড়াইতে পারে না। কারণ হচ্ছে যে সরকারি আসে তারা তাদের নিয়োগ টিয়োগ দিয়া যে কোনো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ইভেন বিশ্ববিদ্যালয় সহ যে কোনো কিছু আসলে এই যে জামাতি বিসি, বিএনপির বিসি, আওয়ামী লীগের বিসি এইগুলোর কালচার যে ভাই আমরা এতদিন ধরে পোহায় আসি, এখনও সেম জিনিসটাকে বলার জন্য এই যে সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান 200 বিধি প্রতিষ্ঠান আছে এরকম, এগুলোর মধ্যেও তারা আসলে মাইনা নিচ্ছে না যে এই নিয়োগটা আসলে এই যে অন্য একটা কমিটির মাধ্যমে হবে। ফলে বিএনপি আসলে এখনো পর্যন্ত সেটাকে মোলামুলি করতেছে এবং সেই জায়গায় তারা বলতেছে যে প্রধানমন্ত্রীর নিয়োগের 10 বছরের বিষয়টা আমরা মাইনা নিব, প্রধানমন্ত্রী 10 বছরের বেশি হইতে পারবেন না এই বিষয়টা আমরা মাইনা নিব, কিন্তু এই ধরনের এনসিসি এই ধরনের কোনো নিয়োগ কমিটি এগুলো তোমরা বানাইতে পারবে না। মানে খুবই হাস্যকর এবং এর চেয়ে খারাপ নজির এখন পর্যন্ত আমি মনে করি না যে সংস্কার বিষয়ে বিএনপি আর ইয়া করছে। মনে হচ্ছে যে মানে এটা একটা পাড়া মহল্লার একটা লাফালাফি মারামারি, কে কত বড় ফুটবল খেলার মাঠ নিয়ে খেলবে এই ধরনের একটা আলোচনা হচ্ছে। যে এটা একটা রাষ্ট্র, এখানে যে জনগণের প্রসঙ্গ আছে, এখানে যে ইনস্টিটিউশনের প্রসঙ্গ আছে, এখানে যে ইনস্টিটিউশনগুলো কিভাবে চলবে, এটা যে শুধু তারেক রহমান সাহেবের একার হিসাব অনুযায়ী চলবে না এই প্রসঙ্গটা যে আছে এগুলো আসলে বিএনপি কেয়ার করতেছে না। বিএনপি ক্ষমতায় যাওয়ার আগে অলমোস্ট টোটালি ড্যাম কেয়ার একটা আচরণ শুরু করে দিছে। আমি জাস্ট আরেকটা কথা বলে এখানে শেষ করতে চাই যে প্রেসিডেন্টের কথা বলা হয়, যে আমেরিকান প্রেসিডেন্টের যে প্রসঙ্গ, যে আমেরিকান প্রেসিডেন্টের হাতে যেহেতু ব্যাপক নির্বাহী ক্ষমতা আছে এবং প্রেসিডেন্ট যেহেতু একা সংসদের এগেনস্টে থাকেন, ফলে প্রেসিডেন্টের একটা মেয়াদ ঠিক করে দেওয়ার প্রসঙ্গ থাকে। বাংলাদেশের রাজনৈতিক কালচার কি? বাংলাদেশের রাজনৈতিক কালচার হইল যে প্রধানমন্ত্রী যিনি তিনি আসলে প্রেসিডেন্টেরও বাপ, আসলে এটাই হলো বাস্তবতা। ফলে এই রাজনৈতিক কালচারে আমাদের একই সঙ্গে প্রধানমন্ত্রীর মেয়াদের হিসাব ঠিক করতে হবে, একই সঙ্গে তার নির্বাহী ক্ষমতা ইয়া করতে হবে। আমেরিকান প্রেসিডেন্টকে যেই পরিমাণ কংগ্রেসের মুখোমুখি হইতে হয়, বাংলাদেশের সংসদের প্রধানমন্ত্রীকে এই ধরনের মুখোমুখি হইতে হয় না তো। ফলে বাংলাদেশের যে মানে প্রধানমন্ত্রী তিনি আসলে প্রেসিডেন্টের বাপ হয়ে বসে আছেন। ফলে তাদেরকে খুব ক্লিয়ারলি তার এখানে মেয়াদ এবং তার ক্ষমতা দুইটা জায়গায় তাকে আমরা আসলে আমাদের লাগাম টাইনে ধরতে হবে এবং তাকে আমাদের প্রশ্নের মুখোমুখি করতে হবে। এছাড়া আমরা আসলে এই দেশের স্বৈরতন্ত্রের মানে ইতি টানতে পারবো না। ফলে আমি মনে করি যে বিএনপি শুভবুদ্ধির উদয় হবে এবং বিএনপি এই জায়গা থেকে সরে আসবে। এবং বিএনপি যদি এখান থেকে সরে না আসে, আমি বলি যে বিএনপি ক্ষমতায় যায় আসলে বিএনপির মধ্যে বিএনপি যেভাবে মানে তার রাজনৈতিক কর্মসূচি এই সংস্কার কমিশনের মধ্যে দিয়ে চালাইতেছে, বিএনপি আসলে আওয়ামী লীগের চেয়ে খুবই বেটার কোনো ভার্সন যে হবে তা আমরা বলতে পারি না। কারণ মানে আপনি কিভাবে আপনি দেশের জন্য কি ভাবতেছেন আর নিজের দলের জন্য কি ভাবতেছেন এটা যখন মানে একদম পরিষ্কার করে দেন, আপনি নিজেই একদম মোয়ার মতো পরিষ্কার করে দেন, তখন আসলে মানে এটা নিয়ে আমাদের আসলে খুব বেশি কিছু বলার থাকে না।